আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকার মাত্র ৬০ দিন সময় পার করেছে। এই সরকারকে ঘিরে মানুষের স্বপ্ন ছিল আকাশচুম্বী। মানুষের আশা এবং ভরসা ছিল রীতিমতো সীমাহীন। বহুকাল পরে, প্রায় ১৭ বছর পরে বিএনপি ক্ষমতায় এসছে। একটি সম্পূর্ণ নতুন নেতৃত্ব। জনাব তারেক রহমান সাহেব, তিনি ইংল্যান্ডে থেকে এসেছেন। ১৭ বছর তিনি প্রায় সেখানে ছিলেন। থাকার পর সেখান থেকে তিনি বিলেতি আদব কায়দা শিখেছেন। তার যারা আপনজন তারা বলার চেষ্টা করেছেন যে সেখানে তিনি বিলেতি সাহেব সোবা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির যে সকল শিক্ষিত জন রয়েছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড শিক্ষিত লোকজন রয়েছে, তাদের সঙ্গে উঠা বসা করে নিশ্চয়ই তিনি ভালো কিছু শিখেছেন। অনেকে বলার চেষ্টা করেছেন যে ইংল্যান্ডে মানুষের জড়তা নেই, বাঙালি যারা আছে তাদের মধ্যে একটা ইগোবোধ কাজ করে। তো তিনি যেহেতু ইংল্যান্ডে আছেন, সেখানে একটি উদার গণতান্ত্রিক পরিবেশ, হিংসামুক্ত একটি সমাজ গড়ে তোলার এবং রাজনীতিতে একটি উদার মন মানসিকতা চালু করার জন্য যে ধরনের ট্রেনিং দরকার, নিশ্চয়ই তিনি সেই ট্রেনিংগুলো নিচ্ছেন। তো যা হোক, এই যে মানুষের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের কারণে জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে এলো, মানুষ হুমড়ি খেয়ে পড়ল। শেখ হাসিনার নির্মিত ঢাকার আইকনিক যে জায়গাগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সেই ৩০০ ফিট। তো সেই ৩০০ ফিটে জনাব তারেক রহমান সাহেবের যে স্বদেশ প্রত্যাবর্তন এতটা জাঁকজমকের সাথে, এতটা যাকে বলা হয় আন্তরিকতার সঙ্গে পালন করা হলো যে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষ সেখানে ঝাঁপিয়ে পড়ল। এমনকি আওয়ামী লীগের অনেক লোক, তারাও গেল তারেক রহমান সাহেবকে দেখার জন্য, তার কথা শোনার জন্য। এবং তিনি সেখানে বললেন, আই হ্যাভ এ প্ল্যান, ইংরেজিতে বললেন। তো এই কথাটা হলো মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি একজন ধর্মপ্রচারক। ইউরোপ এবং আমেরিকার ইতিহাসে মার্টিন লুথার কিং নামক দুজন ব্যক্তি আছেন। একজন ছিলেন একজন বিদ্রোহী ধর্মযাজক, যাকে বলা হয় মার্টিন লুথার কিং সিনিয়র। সারাটা জীবন তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, খুবই বিখ্যাত ব্যক্তি। আর দ্বিতীয় জন 50-এর দশকে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। খুব অল্প বয়সে তিনি সেই কৃষ্ণাঙ্গ ছিলেন। কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করা, তারপরে যাকে বলা হয় গণতন্ত্র, মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করার লড়াইয়ে তিনি রত ছিলেন। সেই মার্টিন লুথার কিং আমেরিকান সমাজে অসম্ভব জনপ্রিয় ছিলেন। তার একটা বিখ্যাত শব্দ, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? এমন একটা দিন আসবে যখন আমি দেখব রাস্তাতে সাদা চামড়ার আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ আমেরিকান তারা গলাগলি করে হাঁটাহাঁটি করছে, হাত ধরে হাঁটাহাঁটি করছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তো তার সেই অবিস্মরণীয় যে বক্তব্য, সেই বক্তব্যের মতো করেই জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমি যে বাংলাদেশে এসেছি, আই হ্যাভ এ প্ল্যান। তো এরপর থেকে যারা তারেক রহমান সাহেবের ভক্ত, তাদের বক্তব্য হলো যে অনেক অনেক প্ল্যান, নেতার যে প্ল্যান আছে সেই প্ল্যানে একদম বাংলাদেশ ভরে যাবে, বাংলাদেশ ভেসে যাবে। বাংলাদেশের মর্যাদা, মান, সম্মান এগুলো সব একেবারে ভুলোক দুলোক গোলোক ভেদিয়া ক্ষুধার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। নজরুলের সেই কবিতার মতো সারা পৃথিবীকে চমকিত করবে এই বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে। এত দ্রুত এই জায়গা এলো কি করে? এই যে এলো কি করে, এটাই হলেন তারেক রহমান সাহেবের প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আর তার যারা বিরোধী পক্ষ, তারা যা বলার তা তো বলেছে। যা হোক, সরকার যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পরে প্রকৃতি প্রদত্ত, মানুষ সৃষ্ট আবহাওয়ার কারণ, তারপর বৈশ্বিক কারণ, যুদ্ধ বিগ্রহ, নানা কারণে সরকারের উপর এমন কতগুলো চাপ এসেছে, সরকারের চলার পথে এত প্রতিবন্ধকতা এসেছে, যেটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি এক ধরনের খোদাই গজব। এই গজব এ সময় না এলেও পারত,
হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত লেখায় জিয়াউর রহমান সাহেব সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন ক্ষমতায় এলেন ওই সময়টিতে হঠাৎ করে বৃষ্টি হলো, অসাধারণ বৃষ্টি হলো। তার ক্ষমতার সময়টিতে আল্লাহর রহমত বরকত ছিল, একটিবারের জন্য বন্যা হয়নি, খরা হয়নি, ফসল হানি হয়নি এবং দেশে কোনো রোগবালাই ওইরকমভাবে মহামারী আকারে আসেনি। ফলে তিনি যতটুকুই করেছেন প্রতিটি কাজে বরকত এসেছে। এইভাবে হুমায়ুন আহমেদ জিয়াউর রহমানকে চিহ্নিত করেছেন। সেদিক থেকে জনাব তারেক রহমান সাহেব তিনি তার পিতার মতো ভাগ্যবান নন। এখন এখানে দুটো পরিণত হতে পারে। লড়াই সংগ্রাম করে তিনি তার পিতাকে অতিক্রম করতে পারেন, যে একটা বিরূপ সময়কে তিনি মোকাবেলা করে এই দেশকে যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন, এই দেশকে সম্ভাবনার স্বর্ণশিখরে নিয়ে গেছেন, অথচ শুরুটা তার এমন ছিল না। কাজে তিনি অতীতের যে কোনো রাষ্ট্রনায়কের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী, এটা হতে পারে। আবার মর্নিং শোজ দ্য ডে, একের প্রথম দিকে প্রকৃতি একটা ব্যাড সিগন্যাল দিয়ে বোঝালো যে তোমার হাতে এই দেশটা নিরাপদ নয়, তুমি যত তাড়াতাড়ি পারো ভাগো, অথবা তুমি সতর্ক হও, অথবা তুমি সঙ্গী সাথী পাল্টাও, অথবা তুমি তোমার যে মন মানসিকতা, চিন্তা চেতনা, এটা ভালো করো, আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হও, আল্লাহর হস্তে শুধুমাত্র ভালো চিন্তা করো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় রাষ্ট্রে বা রাজ্যে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক দুর্যোগ দিয়ে রাজা বাদশাকে ভালো কিছু হওয়ার সুযোগ করে দেন। এখানে আসলে আরশে আজিমের মালিক আল্লাহ কি করেছেন এটা তো বান্দা হিসেবে আমাদের জানার কথা নয়। আমরা যেটা সাধারণভাবে অতীতে দেখেছি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম এখানে। কিন্তু গত 60 ডেজ মানে 60 দিনে যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো সরকার দেশে এবং দেশের বাইরে কোনো ইমেজ তৈরি করতে পারেনি, বরং ক্ষেত্র বিশেষে ইমেজ সংকট তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ দেশের গণতন্ত্র নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে, সরকারের বিকেন্দ্রীকরণ নিয়ে, জুলাই আগস্ট বিপ্লবের সময় সংঘটিত ঘটনাবলীর বিচার তদন্ত ইত্যাদি নিয়ে, নির্বাচন নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, এরকম অন্তত 100 বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে সরকারকে নানাভাবে চাপের মধ্যে রেখেছে। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে সরকারের জন্য কোনো শুভ ইঙ্গিত নেই, তারা সরকারকে বিশ্বাস করতে পারছে না। ইন ডিটেলসে আমরা যাব না, এর কারণ হলো আমি আগেই বললাম যে সরকার মাত্র 60 ডেজ, এমন কোনো কথা আমি বলবো না যে কথা আসলে সরকারের মন ভেঙে যায় এবং জনগণ সরকার সম্পর্কে আস্থা হারিয়ে ফেলে। আমি শুধুমাত্র জনগণ এবং সরকার তাদেরকে কার্যত সতর্ক হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তথ্যপত্র দিয়ে আমি এখানে আমার বক্তব্য পেশ করার চেষ্টা করব। যেটা বলছিলাম যে সরকার দেশের ভিতরে ইমেজ হারিয়ে ফেলেছে, অর্থাৎ এই সরকার মব করবে না, মব নিয়ন্ত্রণ করবে। গত 2 মাসে আমরা একটি সিঙ্গেল ঘটনা দেখিনি যে যেখানে মব হয়েছে আর সরকার খুব শক্ত হাতে মব দমন করেছে, যেন দ্বিতীয়বার মব না হয়। বরং এক একটা মব, সেটা সেই ন্যাংটা পীরের মাজারে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, আরেক পীরের মাজারে তাণ্ডব চালানো, তারপর আরেক পীরকে মেরে ফেলা, এরপর আরও অসংখ্য রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে মব এগুলো চলেছে। আর সেই মবের মধ্যে সবচেয়ে বড় মবটি হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানায়। এখন এটার পক্ষে বিপক্ষে আপনি যতই বলেন না কেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ডাকসুর নেতাদেরকে বেদমভাবে পেটানো হলো। অভিযোগ তারা আগে অনেক মব করেছে, তাদের ব্যাপারে জনরোষ ছিল। তো এই কথাগুলো তো আসলে ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি তিনিও বলতেন, কিন্তু ঘটনা তা নয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অন্যায় করেছে তাদেরকে বিচার করেন, কিন্তু আপনি মব করতে পারবেন না। কিন্তু এই মব চলছে। আর সবচেয়ে ফাইন্যান্সিয়াল যে বড় মবটি হয়েছে, সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, আইএমএফের বিশ্বাস নষ্ট করে ফেলেছে, ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্বাস নষ্ট করে ফেলেছে, আমেরিকার যারা কর্তা ব্যক্তি তারা হতাশ হয়ে পড়েছেন। সেটা হলো বাংলাদেশ ব্যাংকে যেভাবে সাবেক গভর্নরকে তাড়ানোর জন্য মব করা হয়েছে আর নিজেদের পছন্দ মতো
লোককে গভর্নর পদে বসানোর জন্য যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে, এটা দেশে এবং দেশের বাইরে সরকারি ইমেজ মারাত্মকভাবে ক্ষতি করেছে। সরকার ইতিমধ্যে অনেকগুলো আইন পাশ করেছে, তার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন, অনেকগুলো আইন পাশ করেনি, তার মধ্যে জুলাই সনদ, সংস্কার প্রস্তাব ইত্যাদি নিয়ে যে আইন হওয়ার কথা ছিল সেটা পাশ করেনি। এটাও দেশে এবং দেশের বাইরে সরকারকে, যাকে বলা হয়, ইমেজ সংকটে ফেলে দিয়েছে। এবং এই যে জুলাই সনদ পাশ না করা এবং জুলাই বিপ্লবী যারা আছে তাদের সঙ্গে কথা দিয়ে কথা না রাখা, সমন্বয় না করা, এটা যে সরকারকে আগামী দিনে বিপদে ফেলবে এবং সরকারের ক্ষমতা চলে যেতে পারে, এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান তারা যে প্রতিবেদন পেশ করেছে, সেই প্রতিবেদনে রীতিমতো সরকারকে তুলোধুনো করে দেওয়া হয়েছে। এই সরকারের একজন সিঙ্গেল মন্ত্রী নেই যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে না বা যাকে নিয়ে ট্রল হচ্ছে না। যেই কথা বলছেন তাকে নিয়ে ট্রল হচ্ছে। যখন ক্ষমতাধর কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানকে মানুষ ফালতু মনে করে, মানুষ পাগল মনে করে, মানুষ ছাগল মনে করে, মানুষ তাদেরকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলে, আপনি ধরে নিতে পারেন যে ওই ব্যক্তি, ওই প্রতিষ্ঠান দিয়ে জীবন জিন্দিগিতে আর কখনো ভালো কাজ হবে না। ইমেজ যেমন একটা বিষয়, একটা বাঘ, আপনি হঠাৎ করে তার লেজটা কেটে দিলেন, একটা বাঘের সমস্ত পশম, মানে চামড়া ছোলা বাঘ, তার সমস্ত পশম, ডোরা কাটা পশমগুলো সব কামিয়ে ফেললেন, কুচি কুচি করে কাটিয়ে ফেললেন, অথবা একেবারে ব্লেড দিয়ে তাকে শেপ করে টাক মাথা করে ফেললেন, পা থেকে একদম লেজ পর্যন্ত। তারপরে সেই বাঘকে বললেন যে যাও তুই শিকার করো। কেউ করবে, ভয় পাবে না। সেই বাঘকে সবাই ঠাট্টা মস্করা করবে, অথবা বলবে এই শালা বাঘ পাগল হয়ে গেছে, টাকলু বাঘ, টাকলু বাঘ পাগল হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা বলবে। একই অবস্থা সিংহ, সিংহের সারা মুখ, তার মুখে যে কেশর, মানে শরীরে যে কেশর আছে, মুখে যে দাড়ি আছে, তো এই পুরো জিনিসটা কামিয়ে তাকে একটা লেডিস বাঘ বানিয়ে, মানে সিংহ বানিয়ে ফেলেন। তারপরে তাকে ৩০০ ফিটে বসিয়ে দেন, সচিবালয়ের সামনে বসিয়ে দেন, প্রধানমন্ত্রীর অফিসের সামনে তাকে বসিয়ে দেন, কেউ আটা না দিয়ে পাত্তা দেবে না। এটা কি সিংহ নাকি এটা কি বিড়াল, এটা কি নেড়ি কুকুর নাকি এটি কাউয়া, এটা নিয়ে মানুষ দূরে দাঁড়িয়ে দূরে ঠাট্টা মস্করা করবে আর বলবে, বাঙালি যেভাবে হাসে যে দেখো 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 কি অবস্থা হয়েছে। তো একইভাবে সরকারের যে সকল ক্ষমতাধর ব্যক্তি, তাদেরকে নিয়ে যদি মানুষ ট্রল করে, এই তুমি কেমন আছো, ভালো আছো তো, হেরিকেন কিনেছো, হেরিকেন না কিনলে হবে না, কারেন্ট তো থাকবে না, এই যে ট্রলগুলো ৫ বছর ৬ বছরের বাচ্চারা এই সকল কথাবার্তা বলছে, এবং মানুষ, মানে ৫-৬ বছরের বাচ্চারা এই ধরনের ভিডিও বানাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে অংশগ্রহণ করে ট্রল করছে। আরে বাপের বেটা, কিছুই বলেনি, খালি কথা বলছে, কি খবর, কেমন আছো, ভালো তো, কেরোসিন তেলের হেরিকেন কিনেছো, হেরিকেন না কিনলে চলবে না, কারেন্ট কিন্তু থাকবে না। আচ্ছা বলেন তো আপনি কি বুঝলেন এই কথায়, হাসাহাসির কি আছে? এভাবে যখন সমাজের ট্রল হয়, এবং সেই ট্রলটা কোন পর্যায়ে চলে গেছে দেখেন, সেই বিএনপির লোক রাগে পাগল হয়ে যাচ্ছে যখন জামাতের কেউ তাদের সামনে খালি খাম্বা বলছে, এবং বাংলাদেশে যেহেতু ইলেকট্রিক খাম্বা আছে, সেই খাম্বার গায়ে কোনো কিছু লিখলেই বিএনপির যারা লোকজন রেগে মেখে পাগল হয়ে যাচ্ছে। আবার জামাতের যারা লোকজন আছে তাদেরকে যদি কেউ গুপ্ত বলছে, এত রাগ হচ্ছে। যেমন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ডাকসু নেতারা মার খেয়েছে, তাদের কয়েকটা ভিডিও দেখলাম, তাদের অফিসে বিভিন্ন ছেলেরা গুপ্ত লিখে গেছে। তো তারা বলল যে লেখাপড়ার মানে এত খারাপ, এই গুপ্ত বানানটাও ঠিক মতো হয়নি, গয়ের গু এই যে দীর্ঘকার দিয়েছে বা রস্যুকার দিয়েছে, এটাকে অনেকটা তয়ের মতো মনে হচ্ছে, এটা বানান ঠিক হয়নি, আর হাতের লেখা এত খারাপ, এই লেখা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা নিশ্চয় না, এইভাবে ট্রল করছে। আর এই কেবলমাত্র গুপ্ত কথা বলার জন্য আর খাম্বা বলার জন্য, খাম্বা বনাম গুপ্ত, এটার কারণে দেখা গেল যে
এই গত ২-৩ দিনে সারা বাংলাদেশে অন্ততপক্ষে ২০ থেকে ২৫টি বৃহৎ মারামারি হয়েছে শিবিরের মধ্যে আর বিএনপির মধ্যে। এবং এই যে ইমেজ হারানো, এই ইমেজ হারানো সরকার না, বিরোধী দলের ইমেজ হারিয়েছে। বিরোধী দলের এক নেতা একটা অনুষ্ঠানে বসছে, পায়ের উপর পা তুলে বসছে। এটা নরমালি পাজামা পাঞ্জাবি পরলে বসার সময় একটু সতর্ক হতে হয়, কিন্তু ভদ্রলোক সতর্ক হয়নি। সে মানে পা একটু ফাঁক করে ৩০ ডিগ্রি, আপনি জ্যামিতি যারা পড়ছেন তারা দেখবেন যে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেল, ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা একটু ফাঁক করছে। ফাঁক করার পরে তার যে পাজামা, সেই পাজামার যেখানে তার উরুসন্ধি, মানে যেহেতু ভদ্রলোক পুরুষ, তার যে অন্ডকোষ সেটা হালকাভাবে দেখা যাচ্ছিল। সেই ছবিটা কে বা কারা তারপরে সেটা করলো কি, একেবারে এআই দিয়ে ওই হালকা একটু ফুলে ছিল যে জায়গাটা, সেটাকে আরও বেশি করে ফুলালো, অনেকটা বলের মতো করলো, করে দেখালো যে এত বড় তার অন্ডকোষ, যে তার অন্ডকোষকে কন্ট্রোল করতে পারে না, পাবলিকের সামনে উন্মুক্ত করে দেয়, সে এই কাজ করবে কি করে। আবার এই কাজ যে পক্ষ করলো, বট বাহিনী করলো, সেটা দেখে তারা প্রতিপক্ষ তারা আরও জঘন্য কি করা যায় সেই জঘন্য কাজ তারা করলো, এবং তার প্রেক্ষিতে দেখেন মারামারি শুরু হয়ে গেল। কোন জায়গা থেকে কিভাবে এই জিনিসগুলো শুরু হয়। ঘটনা যাই হোক না কেন, এইভাবে অনেক তুচ্ছ তুচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, যে ঘটনার কারণে অর্থনীতির সর্বনাশ হচ্ছে, সেই ঘটনার কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, সেই ঘটনার কারণে রাজনীতি রসাতলে যাচ্ছে, এবং সেই ঘটনার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা প্রশ্নের মুখোমুখি হয়ে পড়েছে। আর এই অবস্থা যদি চলতে থাকে, আপনি কি করে আশা করেন আমাদের জিডিপি বাড়বে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে, বর্তমান সমস্যাগুলো দূর হয়ে যাবে, এদের লাইনে আর ঝামেলিয়া পোহাতে হবে না, ভালো হবে সব কিছু, এটা আপনি কি করে আশা করেন। কাজেই সাধু সাবধান, সরকারকে বলবো, বিরোধী দলকে বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, সবার আগে ইমেজ উদ্ধার করুন, বিশ্বাসযোগ্যতা অর্জন করুন, এবং প্রতিপক্ষ যেন আপনাদেরকে ট্রল করতে না পারে সেভাবে জবান, আচার আচরণ, চালচলন, কথাবার্তা সব কিছু সংযত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।